কথা বলে ভালো লাগলো। আসার জন্য ধন্যবাদ। তাহলে চলমান যুদ্ধ নিয়ে আপনাকে কয়েকটা দ্রুত প্রশ্ন করতে চাই। আপনার বেশি সময় নেব না, যেমনটা কথা দিয়েছিলাম। আপনি কি মনে করেন ট্রাম্প রমজানের এই পবিত্র মাসে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সত্যিই বড় ভুল করেছেন? এটা নির্ভর করে আমরা ভুল বলতে ঠিক কি বুঝি তার উপর। যদি এটা খুব সংকীর্ণ কৌশলগত দৃষ্টিকোণ থেকে হয়, তিনি কি এই নির্দিষ্ট সময়টা বেছে নিয়ে ভুল করেছেন? তিনি কি ওই নির্দিষ্ট মুহূর্তে আঘাত হেনে ভুল করেছেন ইত্যাদি? এটা কৌশলগত দিক থেকে বাইরের দৃষ্টিতে দেখলে মানুষ আরো ভালোভাবে বিচার করতে পারে। দেখা যাচ্ছে আমেরিকা হিসাব নিকাশে ভুল করেছে এবং এই ধারণা যে আপনি হঠাৎ ইরানে ঢুকে পড়বেন আর সঙ্গে সঙ্গে শাসন ব্যবস্থা গলে যাবে আর মানুষ বিদ্রোহ করবে কারণ আমেরিকানরা আপনাদের মুক্ত করতে এসেছে, এসব একেবারেই হাস্যকর। আমরা দেশ থেকে দেশে দেখেছি যেখানে যেখানে যুক্তরাষ্ট্র এই ধরনের হস্তক্ষেপ করেছে মানুষের নামে, যার ফল হয়েছে শুধু ধ্বংস ছাড়া আর কিছুই নয়। আর আমার মনে হয় আমাদের এখানে বড় বিষয়টার ওপর মনোযোগ দেওয়া উচিত, শুধু ছোটখাটো ভুল হিসাব নিকাশ নয়। এর একটা কারণ হলো এমন পরিস্থিতিতে আসল খেলা হচ্ছে ক্ষমতাবানরা আপনাকে তাদের দৃষ্টিভঙ্গি থেকে দুনিয়াটাকে দেখতে আমন্ত্রণ জানায়। আর আমাদের যা করা উচিত এই পৃথিবীর এক কোণে বসে, সেটা হলো আমাকে যদি তোমার দৃষ্টিভঙ্গি থেকে দুনিয়াটাকে দেখতে হয়, আমি বরং আমার দৃষ্টিভঙ্গি থেকেই দেখব। আমাদের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এটা একেবারে ভয়াবহ, এটা একেবারে বিপর্যয়। সে ভুল হিসাব করেছে নাকি ঠিক হিসাব করেছে তাতে কিছু যায় আসে না। ইভেন দেন এটা একটা বিপর্যয়, এমন এক ভয়াবহতা যা আমাদের দেখা উচিত নয়। তাই একজন বিশ্ব নাগরিক হিসেবে আমাদের রাগান্বিত হওয়ার যথেষ্ট কারণ আছে। আর একজন ভারতীয় নাগরিক হিসেবে আমাকে বলতে হবে এই বিশেষ বিষয়ে আমার সরকার যা করেছে তার জন্য আমার লজ্জিত হওয়ার যথেষ্ট কারণ আছে। আমি যেহেতু এটাকে মুসলিমদের জন্য শারীরিক চেয়ে বেশি আবেগের বিষয় হিসেবে দেখি, তাই বলছি, তুমি এতে কি পাও সেটা নয়, বরং আবেগটাই বড়। তুমি এটা কিভাবে দেখো? এটার সঙ্গে সময়ের একটা দিক অবশ্যই জড়িত আছে। রোজার মাসে এটা করা হয়েছে আর ইরান প্রতিশোধ হিসেবে অনেক ইসলামী দেশে হামলা চালিয়েছে। রোজার মাসে এমন কিছু হওয়া একেবারেই কাম্য নয়। একই সঙ্গে আমার নিজের ধারণা হলো যুক্তরাষ্ট্র এসব বিষয় নিশ্চয়ই বিবেচনায় নিয়েছে। আমার মনে হয় এটা অসম্ভব যে আমেরিকার প্রেসিডেন্টকে বলা হয়নি যে এটা রমজানের মাস, এর এইসব পরিণতি হতে পারে ইত্যাদি। আমার মনে হয় এই বক্তব্যের মানে হলো তাতে কি আমাদের কিছু যায় আসে না, আর এই বার্তাটা সারা দুনিয়াকে জানিয়ে দেওয়াই উদ্দেশ্য। মানে আমি দুনিয়া শাসন করি, আমি ওয়াশিংটনে বসে ঠিক করি, আমি ঠিক করি কে ইরানের শাসন করবে। আমি বলতে পারি নতুন শাসকটা আমার পছন্দ নয়, আপনি কে যে পছন্দ বা অপছন্দ করবেন তেহরানে বসে থাকা মানুষরা তো বলতে পারে না আমি। আপনি জানেন তারা নিশ্চয়ই মিস্টার ট্রাম্পকে পছন্দ করে না, তারা কি বলতে পারে আমরা মিস্টার ট্রাম্প। তাই আমি মনে করি এটা এক নতুন ধরনের বিশ্ব যেখানে শক্তি নেয় এই ধারণাটাকেই মূলনীতি বানানো হচ্ছে এবং আমাদের এই বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাহলে ভারতের প্রসঙ্গে আসা যাক। আমরা কোভিড দেখেছি, এরকম সংকট আমরা আগেও দেখেছি। তাহলে যেটাকে এলপিজি সংকট বলা হচ্ছে, সরকার যেটা দেখছে, আমরা কোভিড এর সময় এটা আরো ভালোভাবে সামলেছি। অনেকে তখন ঘরে রান্না করছিল। যখন পুরো বিশ্ব থমকে ছিল, তখন এলপিজির সংকট ছিল না। তবে এখন কেন হচ্ছে? এটাই প্রশ্ন। এখানে একটা ছোট নির্দিষ্ট প্রশ্ন আছে আর একটা বড় প্রশ্ন আছে। নির্দিষ্ট বিষয়টা হলো আজকে আমরা যে ধরনের এলপিজি সংকটের মুখোমুখি হচ্ছি সেটা কেন হচ্ছে। সরকার ঠিকমতো প্রস্তুতি নেয়নি বলে মনে হচ্ছে। দিন পাঁচেক আগেও বলা হচ্ছিল চিন্তা করবেন না, প্রচুর মজুত আছে, সব ঠিক আছে, সরকারের সেই চেনা আশ্বাসের মতো। এবং 4 দিনের মধ্যেই আমরা জানতে পারলাম ঘাটতি আছে, নানা ধরনের রেশনিং হচ্ছে, বিভিন্নভাবে কাটছাঁট করা হচ্ছে।
তাই এটাই সেই চিরাচরিত প্রচার যেটা এই সরকার করে, মানুষকে সত্যিটা না বলে শুধু প্রচার চালায়। তবুও এটা বলার পরও আমি বলবো, দেখুন, যদি কখনো পশ্চিম এশিয়ায় কোনো সংকট হয়, এই ধরনের ব্যাপক সংকট হলে সেটা আমাদের প্রাকৃতিক গ্যাস, পেট্রোল সরবরাহ সারা বিশ্বেই প্রভাব ফেলবেই। তাই আমরা শুধু এটুকু বলতে পারি না যে এটা সরকারের কোনো ভুল হিসাব। আমার মতে এটা তুলনামূলকভাবে ছোট অপরাধ। এটা ব্যবস্থাপনার অপরাধ। এটা দেখনদারির অপরাধ। আমাকে যেটা আরো বেশি ভাবাচ্ছে সেটা হলো এই বিষয়ে ভারতের অবস্থানটা কি? এখানে আছে যুক্তরাষ্ট্র, যারা তাদের রাষ্ট্রপ্রধানকে হত্যার সিদ্ধান্ত নেয়, যার সাথে আমার প্রধানমন্ত্রী দেখা করতে গিয়েছিলেন। আমরা যাকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছি, সেখানে আমার প্রধানমন্ত্রী গিয়েছিলেন এবং সেই ব্যক্তি খুন হলেন। অথচ আমার প্রধানমন্ত্রী বলতে পারলেন না, হায় ঈশ্বর, কি দুঃখজনক! এটাই বোধ সমস্যা। আমাদের এই বিষয়গুলো দেখা দরকার। এগুলো ম্যানেজমেন্টের ব্যাপার। আর এই ক্ষেত্রে যেকোনো সরকারকে ছাড় দেওয়া যায়। কারণ পশ্চিম এশিয়ায় সংকট হলে আপনিও প্রভাবিত হবেন। আপনার গ্যাস ও পেট্রোলিয়াম সরবরাহে প্রভাব পড়বে, যা সামলানো কঠিন হতে পারে। রাশিয়া থেকে তেল আসছে কারণ ট্রাম্প আমাদের অনুমতি দিয়েছেন। আপনার মত কি? এখন এটাই তো ব্যাপার। ট্রাম্প আমাদের রাশিয়া থেকে ক্রুড অয়েল নেওয়ার অনুমতি দিয়েছেন। আর তিনি কে? একজন ভারতীয় হিসেবে। আপনার কি এটা অপমানজনক মনে হয় না? ভারতের রাষ্ট্রপতি এই দেশকে, সরকারকে অনুমতি দিতে পারেন। সুপ্রিম কোর্ট অনুমতি দিতে পারে, সংসদ অনুমতি দিতে পারে। মিস্টার কে, ডোনাল্ড ট্রাম্পকে, যে আমার সরকারকে তৃতীয় কোনো দেশের সঙ্গে লেনদেনের অনুমতি দেবেন? মানে আমরা কি এখনো সেই অবস্থায় আছি? আমরা কি আবার ফিরে গেছি সেই ঔপনিবেশিক যুগে, যখন আমাদের নিজেদের ইচ্ছামতো কিছু করতে হলে লন্ডন থেকে অনুমতি নিতে হতো? এটাই আসল ব্যাপার। আর দুঃখজনকভাবে দেশের অবস্থা এমন যে এই বিষয়টা এখানে উদযাপন করা হচ্ছে। ওহ, আমরা তো অনুমতি পেয়ে গেছি। সহজ সত্য হলো, এই অনুমতিটাই আসল সত্যটা প্রকাশ করে দিয়েছে। কারণ এতদিন সরকার কি বলছিল? চিন্তা নেই, আমরা স্বাধীন, স্বায়ত্তশাসিত ও সার্বভৌম এবং যেকোনো সিদ্ধান্ত নিতে পারি। আর তারপর আপনি বুঝতে পারেন, শুধু তারা বলছে তাই নয়, আমেরিকা থেকে একটা আইনি নির্দেশও এসেছে। যা আসলে বলছে তারা ভারতকে এটা করতে দেবে এবং এটা ভারতের স্বার্থে নয়। অফিস স্পষ্টভাবে বলছে এটা বিশ্বব্যাপী পরিস্থিতি সহজ করার জন্য। তাহলে এটা আমাদের স্বার্থেই আমাদের অনুমতি দিচ্ছে এবং ঘটনাক্রমে এই রাশিয়ান তেল যা এখন আমাদের কাছে আসবে, এটা আগের মতো ছাড়ে আসবে না, যেভাবে আমরা আগে পেতাম। এবার এটা প্রিমিয়ামে আসবে। এটা আমাদের পররাষ্ট্রনীতির সম্পূর্ণ ফাঁপা অবস্থা দেখায়। এটাই আমরা আমাদের পররাষ্ট্রনীতির মাধ্যমে অর্জন করেছি। আজ আমাদের বৈদেশিক সম্পর্ক যেভাবে চলছে তা এক দুঃখজনক মন্তব্য। আমেরিকা কি নিরাপত্তাহীনতায় আছে, নাকি ভারত নিরাপত্তাহীনতায় আছে কারণ আমেরিকার 500-ও বেশি স্যাটেলাইট আমাদের ওপর নজরদারি করছে? কার নিরাপত্তাহীনতায় থাকা উচিত? দীর্ঘমেয়াদে ভারতের খুবই চুপচাপ থাকার যথেষ্ট কারণ আছে। এই মুহূর্তে আমরা শুধু বসে থাকতে পারি আর বলতে পারি, আরে দেখো, আমরা চিন্তিত নই, কিছুই হয়নি। আর তোমার এই ট্রোলরা আছে যারা বলছে, আরে ভারত তো কত আরামে আছে, বাকি দুনিয়া সব খারাপ অবস্থায়। এটা একেবারে বোকামি। সহজ সত্যিটা হলো, যদি এমন একটা পৃথিবী থাকে যেখানে আমেরিকা যা খুশি তাই করতে পারে নিজের এলাকায়, তাহলে স্বাভাবিক ফলাফল কি হবে? স্বাভাবিক ফলাফলগুলো কি? তাহলে রাশিয়াও ইউক্রেন ও তার আশেপাশের এলাকায় যা খুশি তাই করতে পারবে, আর চীনও নিজের পেছনের উঠোনে নিজের এলাকায় যা ইচ্ছা তাই করতে পারবে। চীন তাহলে কোথায় যাবে? প্রথমেই তো তাইওয়ান, তাই তো?
দ্বিতীয়ত হবে হংকং আর দক্ষিণ সাগরের এলাকা, তাই না? তৃতীয়ত ভারত। মানে আমরা এটা দেখতে পাচ্ছি না, এটা বোঝা যাচ্ছে না। এই ধরনের পরিস্থিতি তৈরি হতে দেওয়া আর সেটাকে বৈধতা দেওয়া ভারতের জন্য। এটার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা না বলা এমন একটা বিষয় যা কোনো এক সময় আমাদের বিরুদ্ধেই ব্যবহার হতে পারে। এন্ড পুরো বিশ্ব তখন বলবে, যখন এটা ইরানের সঙ্গে হচ্ছিল, তখন তুমি চুপচাপ বসেছিলে, সমর্থন করেছিলে, নেতা নিহত হওয়ার ব্যাপারেও কোনো দুঃখ প্রকাশ করনি। এখন চীন তোমার সঙ্গে কিছু করছে, তাহলে তুমি নিজেই সামলাও। এটাই কি পরিস্থিতি? আমি সত্যিই মনে করি মাঝারি ও দীর্ঘমেয়াদে ভারতের চিন্তার যথেষ্ট কারণ আছে। এবং তাই একটি দেশ হিসেবে সামরিক দিক থেকে আমরা এখনো চীনের তুলনায় দুর্বল। এটা নয় যে আমাদের সৈনিকদের সাহস বা বীরত্ব অনেক কম। না, আমাদের সৈনিকরা সর্বোচ্চ স্তরের সাহস ও বীরত্বের অধিকারী, কিন্তু শুধু সৈনিকদের সাহস দিয়ে যুদ্ধ জেতা যায় না। আজকাল যুদ্ধ মানে প্রযুক্তি, এগুলো পরিকাঠামো নিয়ে, এবং এইখানেই চীনের আমাদের ওপর অসীম সুবিধা আছে। আমাদের প্রতিক্রিয়া জানানোর একমাত্র উপায় হলো এমন একটি বড় জোট গড়ে তোলা যেখানে আমরা একা নই। আর দুর্ভাগ্যবশত আমরা যে অবস্থান নিয়েছি তার জন্য আমরা একা। আমরা ব্রিক্সে একা। আমরা অজোট আন্দোলনেও একা। আমাদের সেই সাহস নেই যা স্পেনের প্রধানমন্ত্রী বলতে পারেন। আমরা সেটা বলতে পারি না যা মেক্সিকোর সরকার বলতে পারে। এগুলো খুব বড় দেশ নয়। মেক্সিকো মিস্টার ট্রাম্পকে কিছু বলতে পারে। ট্রাম্পকে আমার প্রধানমন্ত্রী পারেন না। আর তাই আমার একমাত্র উপসংহার হলো, কোনো ব্যক্তিগত কারণ আছে কি যার জন্য আমাদের প্রধানমন্ত্রী কথা বলতে অক্ষম? এটা এমন একটা প্রশ্ন যা প্রতিটি ভারতীয়ের করা উচিত। হ্যাঁ। তাহলে আপনি কি মনে করেন সরকার প্রস্তুত ভবিষ্যতে যদি এই সংকট আসে তা সামলানোর জন্য কিছু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আছে? আমি আশা করি এবং মনে করি ওরা নিশ্চয়ই কিছু ব্যবস্থা করেছে। কিছু না কিছু তো নিশ্চয়ই জায়গায় আছে। উদাহরণস্বরূপ, ফিনভেস্ট এশিয়াতে এত বড় প্রবাসী জনসংখ্যা রয়েছে। প্রায় 1 কোটি ভারতীয় সেখানে আছে। আমি মনে করি এবং আশা করি সরকার যেখানে যেখানে দরকার সেখান থেকে উদ্ধার করার জন্য কিছু পরিকল্পনা করেছে। আমি মনে করি এবং আশা করি সরকারের জ্বালানি ও এ ধরনের বিষয়ে কিছু জরুরি পরিকল্পনা আছে। যদিও এই সরকারের অতীত রেকর্ড দেখে আমি খুব একটা নিশ্চিত হতে পারছি না, কারণ সাধারণত বড় বড় দাবি করাই এদের স্বভাব। আর পরের দিন বুঝতে পারে, আরে বাবা, কিছুই নেই, তখন নানা রকম অজুহাত নিয়ে আসে। এটাই ঠিক আমরা দেখছি এলপিজি পরিস্থিতিতে। সরকার 15 দিন আগেই বলতে পারত যে এলপিজি নিয়ে সমস্যা আছে। সবাই জানে আমরা আমাদের এলপিজি চাহিদার খুব সামান্য অংশই উৎপাদন করি, বাকিটা বিদেশ থেকে আসে। সরকার ভারতীয়দের স্পষ্ট বলেছে, পশ্চিম এশিয়ায় সমস্যা হলে আমাদের সমস্যায় পড়তে হয়। তাহলে এই দম্ভ দেখানোর দরকার কি? তাই ওদের রেকর্ড দেখে আমি নিশ্চিত নই, কিন্তু তবুও মনে করি এবং আশা করি ওদের কিছু কন্টিনজেন্সি প্ল্যান প্রস্তুত ছিল। তাহলে আমার শেষ প্রশ্ন, যোগিন্দরজি, আপনি যেহেতু এলপিজির কথা বললেন, তাহলে আপনি কি মনে করেন এই সংকটে সরকার কি কৃষকদের খেয়াল রাখছে? কারণ তরলীকৃত নাইট্রোজেন গ্যাস মূলত কাঁচামাল তৈরিতে বেশি দরকার চূড়ান্ত পণ্যের চেয়ে। এই কাঁচামালগুলো হলো সার, ইউরিয়া এবং অন্যান্য জিনিস, এগুলো পুরোটাই এর ওপর নির্ভরশীল, এবং আমি সত্যি বলতে আমি ভয় পাচ্ছি। আমি মনে করি না আমরা খুব এগিয়ে আছি। আমার মনে হয় না, কারণ আমাদের ইউরিয়ার সংকট রয়েছে। আসলে আমাদের সার সংকটও রয়েছে। আসলে সরকার ইতিমধ্যেই সরবরাহ কমানোর নানা উপায় বের করেছে। আপনি জানেন, 50 কেজির বস্তা চুপচাপ 45 কেজির বস্তা হচ্ছে। সব কৌশলই চলছে।
আমরা খারাপ অবস্থায় ছিলাম। এই সংকটে ভয় আরো অবনতি হবে। বিশেষ করে সার নিয়ে, কারণ আমাদের বেশিরভাগ সার আমদানি করা হয় এবং তা পেট্রোলিয়ামের ওপর নির্ভরশীল। তাই আমি সত্যিই মনে করি আমরা খুবই গুরুতর পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। আরেকটি সরকার যারা ঘরোয়া এলপিজি সামলাতে পারে না, তাদের জন্য তারপর এই পরিমাণে সার ব্যবস্থাপনা করা, যেটা নিয়ে আমরা কথা বলছি, আমি নিশ্চিত নই যে সরকার আদৌ সেই অবস্থানে আছে কিনা। সরকারের জন্য সৌভাগ্যবশত এই মৌসুমটা এখনই সবচেয়ে বেশি চাহিদার মৌসুম নয়। আমরা সবে সেই মৌসুম পার করেছি। এখন আমরা ফসল কাটার মৌসুমে প্রবেশ করছি। এই ধরনের সার আমাদের দরকার নেই। কিন্তু হ্যাঁ, স্বল্প ও মধ্যমেয়াদে আমি একটি গুরুতর সংকটের আশঙ্কা করছি। ধন্যবাদ যোগিন্দর জি সরাসরি এসে আমাদের সঙ্গে কথা বলার জন্য।